দেখো, আমি পিতৃ পরিচয়হীন একটা মেয়ে। তুমি কেন আমায় বিয়ে করে সমাজের সকলের কাছে হাসির পাত্র হবে? মাহির মুখে কথাটা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না মেঘ। এর আগেও যতবার ওকে ওর বাবার সম্পর্কে জিজ্ঞেস করি, ও ততবারই তা ইগনোর করে। এমনকি মাহির আম্মুও কোনো দিন আমায় এই বিষয়ে কিচ্ছু বলেনি। তিনি তো খুব ধার্মিক মহিলা। তিনি কারোর সাথে এমন সম্পর্কে জড়াবে, এটা তো কারোর কল্পনারও বাইরে। দেখো মেঘ, তুমি খুবই ভালো পরিবারের ভালো একটা ছেলে, তাই বলছি এমন চিন্তা বাদ দাও। আমার মতন মেয়েকে, যার বাবার পরিচয় নেই, তাকে সবাই শুধু ভোগের জিনিসই ভাবে। তুমি প্লিজ দয়া দেখাতে এসো না। আর যদি তুমি এমন কোনো কথা আমার সামনে বলো, তাহলে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ হয়ে যাবে। আশা করি আমার কথা বুঝতে পারছো। কিন্তু তুমি তুমি প্লিজ এখন আমাদের বাসা থেকে যাও। আমার ভালো লাগছে না। মাহির চোখে পানি টলমল করছে। মেঘও আর কিছু না বলে ওদের বাসা থেকে বেরিয়ে আসলো। মেঘ ও মাহির বন্ধুত্বটা খুবই অদ্ভুতভাবে শুরু হয়। তারা দুজনই স্কুল বা কলেজ জীবনের বন্ধু নয়। রাস্তার মাঝে রিক্সা হঠাৎ ব্রেক করার জন্য বাইক কন্ট্রোল করতে না পেরে রিক্সায় লাগিয়ে দেয় মেঘ। রিক্সাওয়ালার ওপর প্রচণ্ড রাগ হচ্ছে। এমন ফাঁকা রাস্তায় হঠাৎ ব্রেক করার কোনো কারণ আছে? কোনো রকমে বাইকটা রেখে অনেকটা রাগে গজগজ করতে করতে রিক্সাওয়ালার কাছে গেলাম। আজ তার একদিন কি আমার একদিন। সামনে গিয়ে রাগটা এক নিমেষেই শেষ হয়ে গেল। একটা বৃদ্ধ লোক রিক্সা চালাচ্ছে। যার এখন বাসায় বসে বিশ্রাম করার কথা, সে রিক্সা চালাচ্ছে শুধুমাত্র দুবেলা দুমুঠো ভাতের জন্য। তার দ্বারা এমনটা হওয়াই স্বাভাবিক। লোকটা একটা চোখ চেপে ধরে আছে, মনে হচ্ছে পোকা পড়েছে। চাচা, এভাবে কেউ ব্রেক করে? বাবা, চোখটায় একটা পোকা পড়েছে। ও আচ্ছা, আমি বের করে দিচ্ছি। লোকটার চোখ থেকে পোকা বের করে যাত্রী সিটে তাকাতেই মেঘের চোখ কপালে উঠল। একটা স্বর্গীয় পরী রিকশায় বসে আছে। পিছনে বাইক লাগায়, হাত থেকে ব্যাগ পড়ে গিয়ে বাজারগুলো সব রিকশার মাঝে পড়ে গেছে। সেগুলোই তুলছে। আমি কি আপনাকে সাহায্য করব? দরকার হবে না, তবে আপনি শুধু দেখে শুনে বাইক চালাবেন। একটু হলেই আমিও পড়ে যেতাম। উনি বৃদ্ধ লোক, কিন্তু আপনি তো যুবক। হুম, পরবর্তী থেকে দেখে চালাবো। চাচা, আপনি চলুন। রিক্সা চলতে শুরু করলো, কিন্তু মেঘের আর চলা হলো না। তার দিকেই তাকিয়ে রইল। একটু পরই রিক্সা দৃষ্টিগোচর হলো। তখন মেঘের ভ্রম কাটলো। তার চেহারায় একটা অন্য রকমের মায়া আছে। চোখগুলো কেমন জানি শুধু দেখতে ইচ্ছে করছে। তাকে এক পলক দেখে মনে হচ্ছে তাকে সে অনেক আগে থেকে চেনে। প্রথম দেখায় ভালোবাসার কথাটা যদিও মেঘ বিশ্বাস করে না, কিন্তু তবুও আজ যেন তা বিশ্বাস করতে সে বাধ্য। এটা তো ভালোবাসা নয়। তাকে প্রথম দেখায় তার ভালো লাগছে, কিন্তু ভালো লাগা থেকেই তো ভালোবাসার সৃষ্টি। সন্ধ্যার একটু পরেই যখন স্বচ্ছকে সকালের ঘটনাগুলো বলল, তুই পিছনে যাসনি? কার? বুদ্ধু, ওই মেয়েটার। না তো। কেন? আমি তো থ হয়ে দাঁড়িয়ে শুধু ওর চলে যাওয়াই দেখেছি। খুব ভালো করেছেন আপনি। এখন বসে বসে আঙুল চুষুন। পিছনে পিছনে গিয়ে কি হতো? গিয়ে বাসাটা চিনে আসতিস। আন্টি তো তোকে বিয়ে দেবে বলে মেয়ে তো খুঁজছেই। ইস, কথাটা তখন যে কেন মাথায় আসেনি। এর ঠিক কয়েকদিন পর আবার মেয়েটাকে দেখেছিলাম। সেদিন পিছু নিতে ভুল হয়নি। আমাদের শহর থেকে অনেকটা দূরে। এটাকে ঠিক শহরও বলা চলে না, আবার গ্রামও বলা চলে না, দুটোর মাঝামাঝি। বাসার আশেপাশে অনেক দূরে কোনো বাসা নেই। কেমন জানি ভুতুরে পরিস্থিতির একটা বাসা। সেদিন আর সাহস করে বাসার কাছে যেতে পারেনি মেঘ। এরপর থেকে মেঘের রুটিনের অন্যতম একটা অংশ হয়েছে প্রতিদিন সেই ভুতুরে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা। যদিও বা একটু দূরেই দাঁড়িয়ে থাকে সে, এখন তার সব কিছুই মুখস্থ। মেয়েটা কখন কোথায় যায়, কি করে ইত্যাদি। সে একটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করে। তবে একটা বিষয় খুবই অবাক করে তাকে। মেয়েটা রিকশায় আসলে বাসার সামনে নামে, কিন্তু সকালে যখন যায় বাসার সামনের মোড়টায় এতগুলো রিক্সা থাকায় সে অনেকটা হেঁটে গিয়ে রিকশায় ওঠে। এর কারণটা প্রতিনিয়ত মেঘকে ভাবায়। মাঝে মাঝে ভাবে হয়তো টাকা বাঁচাই, কিন্তু তাহলে আসার সময় পুরো পথ রিকশায় আসার দরকার কি? আজ প্রায় 1 মাস হয়ে গেল। মেঘ শুধু দূর থেকেই দেখে গেল। সামনে গিয়ে যে কথা বলবে, তার নাম জিজ্ঞেস করবে, সেই সাহসটুকু এখনো সঞ্চয় করতে অক্ষম সে। এর জন্য স্বচ্ছর কাছে প্রতিনিয়ত তাকে কথা শুনতে হয়। কিন্তু
তার প্রত্যুত্তরে একটা কথাই শোনা যায়, কিছু জিনিস দূর থেকেই ভালোবাসা ভালো, কাছে গেলেই সেটা চিমসে যেতে পারে। মেঘের এমন মহান উক্তি শুনলে স্বচ্ছর গায়ে যেন আগুন জ্বলে ওঠে। তখন তার একটাই বাক্য, শ্রদ্ধেয় নিকৃষ্টতর মহামানব, তাহলে আপনাকে সারা জীবন অন্যের বিয়ে খেয়ে বেড়াতে হবে, নিজের আর বিয়ে করা হবে না। স্বচ্ছ রাগের শরীর জ্বালা করার কথাটা মেঘ হেসেই উড়িয়ে দেয়। তুই এভাবে হাসবি, ওদিকে অন্য কেউ মুচকি হেসে তাকে কোলে তুলে নিয়ে চলে যাবে। সে যদি আমার জন্য সৃষ্টি হয় তবে তাকে আমিই পাবো। তাই জন্য তুইও কথা বলবি না তার সাথে? বলবো তো, তবে দূর থেকে দেখি আমার হৃদয়ের কাছে গেলে তো হৃদয়ের স্পন্দন বেড়ে যায়। শুধু শুধু কেন রক্তচাপ বাড়াবো বল? আসুক না সময়, যখন হৃদয়টাকে মানিয়ে নিতে পারবো বাহ্যিক পরিবেশের সাথে, তখন গিয়ে না হয় চোখে চোখ রেখে শোনাবো কিছু প্রেম বাক্য, বলবো ভালোবাসি, চাইবো তার হাত ধরতে, চলবো সারা জীবন পাশাপাশি। আহারে আমার কবি গো, ততদিনে সে আপনারে কি রিপ্লাই দেবে জানেন? কি? সরি ভাইয়া, আই হ্যাভ এ চাইল্ড। তখন বাবা হতে গিয়ে মামা হয়ে ফেরত এসে এই যে সুন্দর সুন্দর কবিতাগুলো বাকি রাখছো না, সেগুলো পূরণ করিও। যত সব। তোর সাথে এই বিষয় নিয়ে কথা বলে আমার গা জ্বালা করে। কখনো কাউকে ভালোবেসেছিলি? বাসিসনি, তুই বুঝবি না। যখন তাকে আমি প্রথম দেখেছিলাম, সেটা কিন্তু আমার ভালোবাসা ছিল না, ভালো লাগা ছিল। কিন্তু তাকে আমার এখন প্রতিটা মুহূর্তে অনুভব করতে পারি। আর এটা কখন ভালো লাগা হতে পারে না? এটাই হয়তো ভালোবাসা। আর আমি এমন কিছু করব না যাতে আমার প্রথম ভালোবাসা আমার থেকে হারিয়ে যায়। তাই সঠিক সময় আসলেই কেবল আমি তার সাথে কথা বলবো। আজও মাহির বাসার সামনে গিয়ে বাইকের ওপর বসে থাকতে বিন্দু মাত্র ভুল হয়নি মেঘের। ঠিক মাহির বাসার সামনে নয়, কিছুটা দূরে, কিন্তু বাসাটা স্পষ্ট দেখা যায়। মাহির সামনে দিয়ে চলে গেল। মেঘ এক নজর মাথা তুলে মাহির দিকে চেয়ে রইল। কিছুটা যাওয়ার পর হঠাৎ মাহি পথ চলা থামিয়ে পিছন ফিরে তাকালো। মেঘ মাহিকে নিজের দিকে আসতে দেখে কি করবে বুঝে উঠতে না পেরে পকেট থেকে মোবাইলটা বের করে কানে ধরে মিথ্যে কথা বলার অভিনয় করতে লাগলো। কিন্তু ওই বাংলা একটাই প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ঠিক সেই মুহূর্তে স্বচ্ছের ফোন এমনভাবে ধরা পড়ে যাবে কোনোদিন কল্পনাও করেনি। মোবাইল রিসিভ করে, আমি একটু পরে ফোন দিচ্ছি, এখন বাই। স্বচ্ছের কথা বলার কোনো সুযোগই নয়। মাহি এক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ কিছুটা সাহস নিয়ে বলল, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার সমস্যা কি? বাসার সামনে দাঁড়িয়ে থাকেন কেন? কই, আর সামনে তো কোনো বাসা নেই, আমি তো ওই দোকানটায় আসছি। প্রতিদিন কি আপনি ওই দোকানটায় আসেন? হ্যাঁ। কি বাজার করেন ওখানে? ওখানে যা আছে ওটাতে শুধু সুপারি পাওয়া যায় আর সিগারেট। আপনাকে কোনোদিন তো সিগারেট খেতে দেখিনি, আর মুখ থেকে তো মনে হচ্ছে না যে সুপারি খান। তার মানে আপনি আমায় নোটিশ করেন? দেখুন, এখানে আর আসবেন না। এতে যেমন আপনার ভালো, ঠিক তেমনই আমারও ভালো। আশা করি বুঝতে পারছেন। মাহি হন হন করে রাস্তা ধরল। মেঘ বাইকে করে মাহির পিছনে যেতে লাগলো। আমি জানি আপনি কোথায় যাবেন, বাইকে উঠুন, নামিয়ে দিচ্ছি। মেঘের মনে এতদিনের জমানো ভয়গুলো আজ একবার কথা বলায় যেন নীলিমায় মিলিয়ে গেছে। মেঘ কয়েকবার বলল, কিন্তু কে শোনে কার কথা? প্রতিদিন যেখান থেকে রিক্সা নেয় সেখানে গিয়েই রিক্সায় উঠে চলে গেল তার গন্তব্যে। ওখান থেকে মেঘ সোজা স্বচ্ছের বাসায় আসলো। স্বচ্ছকে সবটা না বললে তার পেট ফাঁকা হবে না। বাহ, তাহলে অনেকটা এগিয়ে গেছিস তো। অনেক কথা হয়েছে। ভালোবাসিস সেটা বললি? সেটা তো। মাথা চুলকাচ্ছে মেঘ। বুঝে গেছি, আপনার মাথা চুলকানো দেখেই বুঝেছি আপনি মহাভারত ঘটিয়ে এসছেন। আসল কথাটাই তো বলিসনি। তো আর কি অনেক কথা বললি শুনি? স্বচ্ছ রেগে গেলে আপনি করে কথা বলে, এটা মেঘ খুব ভালো করেই জানে। বাসার সামনে দাঁড়িয়ে থাকতে নিষেধ করলো। বাহ, ভালো তো। বাসায় কে কে আছে সেটা জিজ্ঞেস করিসনি? না। ভালো করেছিস, জিজ্ঞেস করলেই তো শুনতে হতো, এক স্বামী দুই বাচ্চা। মেঘ আর কিছু বলল না, কারণ এখন সে যেটাই বলবে স্বচ্ছ সেটাই নিয়ে বকাবকি শুরু করে দেবে। এভাবে আরও কিছুদিন কাটলো। মেঘ এখন শুধু দাঁড়িয়ে থাকে না, কথা বলার চেষ্টাও করে। যদিও বা তাতে কোনো লাভ হয় না। বারবার সে বাইকে উঠতে বলে, কিন্তু মেঘের কথা যেন তার কান পর্যন্ত পৌঁছায় না। মনের মাঝে প্রচুর সাহস জমিয়ে আজ মেঘ মাহির বাসায় দরজার সামনে পর্যন্ত এসছে। যদিও বা মাহি একটু আগেই বেরিয়ে গেছে। বেশ কয়েকবার কলিং বেল বাজানোর পরও দরজা খুলছে না।
দরজা হালকা স্পর্শ করার সাথে সাথেই খুলে গেল। ভিতর থেকে লক করা ছিল না। মেঘ সাহস করে বাসার ভিতরে ঢুকলো। নির্জীব একটা বাসা, কোথাও প্রাণের বিন্দু মাত্র চিহ্ন নেই। এই বাসায় কি সে একা থাকে? কিভাবে থাকে? ভয় করে না তার? এমন হাজারো প্রশ্ন এসে জমাট বাঁধে তার মনে। একটু আগানোর পর কানে হালকা আওয়াজ আসতে শুরু করলো। আওয়াজটা ঠিকভাবে শোনার জন্য দাঁড়িয়ে পড়ল মেঘ, কিন্তু ঠিক বুঝতে পারছে না শব্দটা কিসের। এমন ভুতুরে বাড়ির ভিতর হঠাৎ করে আসা এমন একটা শব্দ, যেটা কিসের সেটাও বুঝতে পারছে না। ভয় তো লাগারই কথা। শব্দটার সূত্র ধরে ধরে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে মেঘ। কিছুটা সামনে আগাতেই শব্দটা স্পষ্টভাবে শোনা যাচ্ছে। এটা মনে হচ্ছে কোনো মানুষ বা প্রাণীর শব্দ। যখন কেউ আহত হয় তখন তার গোঙানির শব্দ ঠিক এমন হয়। মেঘ আবারও স্থির হলো, কান পেতে রইল নিশ্চিত হওয়ার জন্য। এবার সে নিশ্চিত এটা গোঙানিরই শব্দ। এবার যেন মেঘের গলা শুকিয়ে আসলো। ঢোক গিলে গলা ভেজানোর বৃথা চেষ্টার লালা গ্রন্থিতে লালা শুকিয়ে চৈত্র মাসের মাঠ হয়ে গেছে। সামনের রুম থেকে আওয়াজ আসছে। কাঁপা কাঁপা হাতে দরজাটা খুললো, কিন্তু কোথায়? রুমে তো কেউ নেই। মেঘ কয়েকবার ডাকলো, কেউ কি আছেন এখানে? কিন্তু না, ওই আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। রুমের মাঝে খাটের ওপর তাকালো, কিন্তু সেখানেও কাউকে দেখতে পেল না। হঠাৎ গোঙানির শব্দটাও বন্ধ হয়ে গেল। মেঘ যেন আরও ঘাবড়ে গেল। মেঘের চোখ মেঝেতে পড়ল। মেঝেতে রক্ত পড়ে আছে। রক্তের দাগটা ঠিক ওই দরজার পাশের উপাস থেকে আসছে। মেঘ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এগিয়ে গলা শুকিয়ে কাঠখড়ি হয়ে গেছে। দরজা পেরিয়ে মেঘ দেখল একজন মহিলা মেঝেতে পড়ে আছে, আর রুমটা বাথরুম ছিল। মহিলার কাছে এসে বসে তাকে কয়েকবার ডাকলো, কিন্তু তার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। পালস চেক করলো, এখনো জীবিত আছে। তাড়াতাড়ি করে কোলে করে নিয়ে নিচে আসলো। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলো, কোনো গাড়ি তাদেরকে নেওয়ার জন্য রাজি হচ্ছে না। ফোন বের করে স্বচ্ছকে ফোন দিয়ে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসতে বলল। অ্যাম্বুলেন্স আস্তে আস্তে কয়েকবার চেষ্টা করলো বাইকে বসিয়ে নেওয়া যায় কিনা, কিন্তু না, কারণ তিনি অজ্ঞান ছিলেন। আর মাত্র 2 হাতে একজন অজ্ঞান মানুষকে বাইক দুটো সামলানো একবারেই অসম্ভব। মেঘ একটু পর পর পালস চেক করছে। অ্যাম্বুলেন্স আসলো এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে গেল স্বচ্ছ, ও মেঘের বাইক নিয়ে তাদের পিছনে পিছনে হাসপাতালে আসলো। ওটিতে নেওয়া হয়েছে। হাসপাতালে রেখেই মেঘ বাইক নিয়ে ছুটে চলল মাহির অফিসের দিকে। এখন মাহির অফিসের নিচে দাঁড়িয়ে দারোয়ানকে বলায় সে নাম জানতে চাইছে, কিন্তু মেঘ তো মাহির নামই জানে না। এখন আর এক ঝামেলায় পড়ল। মামা, নাম না বললে আমি কেমনে ডাইকা দেবু কন? আপনি নাম কন, আমি ডাইকা আনতাছি। মেঘ তখন তাকে মাহির শারীরিক বর্ণনা বলল। আপনি মাহি ম্যাডামের কথা কইতাছেন? হয়তোবা। আপনি প্লিজ একটু তাড়াতাড়ি ডেকে দেন। একটু পরেই দারোয়ান মাহিকে ডেকে নিয়ে আসলো। আপনি আপনি আমার অফিসেও চলে আসছেন? সাহস তো কম না। আপনার সাথে খুব জরুরি দরকার আছে। তাড়াতাড়ি বাইকের পিছনে উঠুন। আমি আপনাকে চিনি না, জানি না। কেন আপনার বাইকের পিছনে উঠবো? আপনার বাসায় যে মহিলা থাকে উনি আপনার কে হন? আমার আম্মু। কেন? উনি খুবই গুরুতর অসুস্থ। আবার সাথে এখনই চলুন। মাহি কিছুতেই বিশ্বাস করছে না। আপনি যাবেন না? না, আমি আপনাকে বিশ্বাস করি না। মাহির গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল মেঘ। আর যদি একটা কথা মুখ থেকে বের হয় তবে খবর আছে। চুপচাপ বসুন। মাহি গালে হাত দিয়ে ভদ্র মেয়ের মতন বাইকের পিছনে বসে উঠল। একেই হয়তো বলে মারের ওপর কোনো ওষুধ নেই। হাসপাতালে আসতেই স্বচ্ছ মেঘকে বলল, কই ছিলি? ফোন রিসিভ করছিস না কেন? পরে বলছি। এখন কি অবস্থা? একটু আগেই কিছু ওষুধ আর স্লাইন নিয়ে আসলাম। ও, তারা কি নিয়ে কথা বলছে সেটা কিছু মাহির মাথায় যাচ্ছে না। শুধু তাদের দিকে তাকিয়ে আছে। উনি কে? ও মাহি, ওনারই আম্মু। ও, চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে আপনার আম্মু। আর আপনার গালে এমন লাল হয়ে আছে কেন? ওটা ঘাড় টেরামির ওষুধ। মানে? এমন সময় ডাক্তার বেরিয়ে আসলো। আপনারাই তো ওনার পরিবার। মেঘ বলল, হ্যাঁ বলুন। ওনার তো অনেক রক্ত বেরিয়ে গেছে, তাই খুব তাড়াতাড়ি ওনাকে রক্ত দিতে হবে। মেঘ মাহির দিকে তাকিয়ে বলল, আপনার আম্মুর রক্তের গ্রুপ কি? এ প্লাস ডাক্তার। আমারও এ প্লাস, ওরও এ প্লাস। আপাতত এক ব্যাগ দিন, পরে দরকার পড়লে না হয় নেওয়া যাবে। আমি দিচ্ছি, পরে দরকার পড়লে না হয় তুই দিস। স্বচ্ছর দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি নার্সের সাথে আসুন। আর আপনি প্লিজ এগুলো নিয়ে আসুন। হয়তো হাসপাতালের ফার্মেসিতে নাও পেতে পারেন। তাড়াতাড়ি গিয়ে বাইরে সংগ্রহ করুন।
মেঘ রক্ত দেওয়ার জন্য গেল আর স্বচ্ছ ওষুধ নিতে। শুধু মাহি একাই পড়ে রইল। কিছুক্ষণ পরেই স্বচ্ছ ওষুধ নিয়ে আসলো। মেঘ তখনও আসেনি। মেঘ এখনো আসেনি? ওনার নাম মেঘ? হ্যাঁ। না, এখনো আসেনি। আচ্ছা, কি হয়েছে আমায় একটু বলবেন প্লিজ? এরপর স্বচ্ছ তাকে বলল তার মাকে হাসপাতালে নিয়ে আসার ঘটনাটা। মাহির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। একটা অচেনা মানুষ তার জন্য এত কিছু করছে, অথচ সে তাকে ভুল বুঝছে। একটু পরেই মেঘও আসলো। আপনারা এখানেই বসুন, একটু পরেই ওনাকে কেবিনে দেওয়া হবে। ধন্যবাদ ডাক্তার। মেঘ বসলো। শরীরটা অনেক ক্লান্ত লাগছে, সেই তখন থেকেই ছুটে চলেছে। মাহি এসে মেঘের হাতের ওপর হাত রাখলো। শরীরে এক অজানা তৃপ্তির হাওয়া বইতে শুরু করলো। শিহরিত হয়ে গেল সারা শরীর। আমায় প্লিজ ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি। এতে ক্ষমা চাওয়ার কিছু নেই। আপনার কাছে যেটা ঠিক মনে হয়েছে আপনি সেটাই করেছেন, আর আমার যেটা দায়িত্ব ছিল আমি সেটা করেছি। তবে ক্ষমা চাওয়ার কথা আমার। আমি আপনার গায়ে হাত তুলেছি, পারলে আপনি আমায় ক্ষমা করে দিয়েন। মাহি আর কিছু বলল না, মাথা নিচু করে বসে রইল। মাহির আম্মু সুস্থ হতে প্রায় বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হলো তাদের। এই কয়েকদিনে মেঘ প্রায় প্রতিদিন তাদের সাথে থেকেছে। কখন কি প্রয়োজন সেদিকে খেয়াল রেখেছে। আজ মেঘ মাহি আর মাহির আম্মুর বাসায় রাখতে এসেছে। এখন তারা বাসার সামনে দাঁড়িয়ে আছে। মাহির আম্মু কয়েকবার মাহির দিকে তাকিয়ে চারিদিকে চোখ বুলিয়ে মেঘকে বলল, বাবা, ভিতরে এসো। না থাক, আপনি এখানেই থাকেন, আমি আম্মুকে ভিতরে রেখে আসছি। আজব তো, একজন ভিতরে আসতে বলে আর একজন নিষেধ করে। যাই হোক, এখানেই দাঁড়িয়ে থাকি। মেঘ বাইরেই দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পরে মাহি বাসা থেকে বের হয়ে আসলো। চলুন। কোথায়? সামনে একটা পার্ক আছে, সেখানে গিয়ে কথা বলি। মেঘের মনে লাড্ডু ফুটতে শুরু করলো। আচ্ছা চলুন। মাহিকে বাইকের পিছনে নিয়ে কিছুটা দূরে যাওয়ার পরেই সেই পার্কে চলে আসলো। দুজনেই পাশাপাশি বসে। ঠিক পাশাপাশি না, দুজনের মাঝে প্রায় 4 ফুটের দূরত্ব। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই। পৃথিবীতে আম্মু ছাড়া আমার আর কেউ নেই। যদি ওনার কিছু হয়ে যেত তাহলে হয়তো আমাকেও সুইসাইড করতে হতো, কারণ আমি বেঁচেই আছি ওনার জন্য। এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমার দায়িত্ব ছিল, আমি পালন করেছি। আচ্ছা, আপনি বাসার ভেতর গেলেন কিভাবে? কেউ আপনাকে বাধা দেননি? মেঘ সেদিনের ঘটনাটা বলল। ও আচ্ছা, হুম। মাহি কিছু টাকা বের করে মেঘের দিকে এগিয়ে দিল। এগুলো কি? এই কয়েকদিনে আপনার অনেক টাকা খরচ হয়েছে। পুরোপুরি হয়তো শোধ করতে পারবো না, কিন্তু যেটুকু পারি চেষ্টা করছি। পৃথিবীর সব ঋণ যদি টাকা দিয়েই শোধ করা যেত, তবে কেউ কখনো কারোর কাছে ঋণই থাকতো না। মানে? এগুলো আপনার কাছে রেখে দিন, হয়তো অন্য কোথাও আপনার দরকার লাগবে। এই সময়েও কেউ নিঃস্বার্থভাবে অন্যের বিপদে সাহায্য করে? নিঃস্বার্থভাবে সাহায্য করেছি কে বলল? স্বার্থ আছে তো। কি স্বার্থ? মেঘের খুব ইচ্ছে করলো বলতে, ভালোবাসার স্বার্থ। আপনাকে ভালোবাসতে চাই, নিজের করে পেতে চাই। দেবেন কি আপনি? আপনাকে আমার নামে লিখে? মনের কথাগুলো মনের মাঝে চেপে রেখে মুচকি হেসে বলল, আমায় বন্ধু বানাবেন আপনার? মাহি এক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। শুধুই বন্ধু হওয়ার জন্য এত কিছু করেছেন? কেন? এর থেকে বেশি কিছু দেবেন? এর থেকে বেশি কিছু পাবেনও না কখনো, তাই সেটা চেয়ে আর লাভ নেই। তাহলে তো বন্ধুত্বটা পেতে পারি। সেখান থেকেই তাদের বন্ধুত্বের সূচনা। এরপর ধীরে ধীরে তাদের সম্পর্ক আপনি থেকে তুমিতে নেমে আসে। মেঘও তাদের বাসায় যাতায়াত বাড়তে থাকে। যদিও বা এর জন্য এলাকায় অনেকেই তাকে অনেক থ্রেট করেছে, কিন্তু মেঘ সবসময় বলে আসছে, আমার মন চাওয়া কোনো কাজে আমার পরিবার কোনো বাধা দেয়নি। আপনাদের কি করে মনে হলো আপনাদের কথা আমি শুনবো? প্রতিদিন সকালে মেঘ মাহিকে বাইকের পেছনে করে অফিসে ডেকে আসে, আবার সন্ধ্যা হলে নিয়ে আসে। এটা যেন তার চাকরি হয়ে গেছে। মাঝে মাঝে খুব ইচ্ছে করে মাঝপথে বাইক থামিয়ে মাহির সামনে হাঁটু গেড়ে বসে চোখে চোখ রেখে বলতে, মায়াবতী, তোমার মায়ায় জড়িয়ে নিয়েছ আমায়, তবে কেন দূরে রেখে শুধু যাতনা দাও? নাও না তোমার বাহু ডোরে জড়িয়ে আমায়। কিন্তু সাহস হয়ে ওঠে না। যদিও সে তাদের বন্ধুত্ব নষ্ট করে দেয়। আজ অনেক সাহস জমিয়ে শেষমেশ বলেই ফেলল, কিন্তু তার পরিবর্তে তাকে কি কি কথা শুনতে হলো সেটা তো শুনলেনি। রাতে মন খারাপ করে একা একা ছাদে বসে আছে মেঘ। হঠাৎই কাঁধে কারোর স্পর্শ। পিছনে তাকিয়ে দেখে আম্মু দাঁড়িয়ে আছে। কি হয়েছে, মন খারাপ? কই না তো। তাহলে এভাবে বসে আছিস? আচ্ছা আম্মু, যদি এমন হয় তোমার ছেলে এমন একটা মেয়েকে ভালোবাসে যার পিতার পরিচয় নেই,
তাহলে তুমি কি করবা? একটা ছেলের বিয়ে করার জন্য কি প্রয়োজন? একটা মেয়ে, আর তার ব্যবহার যেন ভালো হয়। হ্যাঁ, বংশমর্যাদা প্রয়োজন হয় অনেকের কাছে। আর মেয়েটার যে পিতার পরিচয় নেই, সেটা তো মেয়েটার দোষ নয়। মেয়েটা তো ইচ্ছে করে সেই ঘরে জন্ম নেয়নি। সব কিছু ওই যে ওপরে একজন আছেন, তিনিই ঠিক করে রেখেছেন। তাই তিনি যা যেভাবে বানিয়েছেন, তার সেই সৃষ্টি সেভাবেই সুন্দর। মেঘ কিছু বলছে না। এখানে বসে না থেকে ঘুমাতে যা, অনেক রাত হয়েছে। আর একটা কথা মনে রাখবি, যে মেয়ে তার গুণগুলো লুকিয়ে তার দোষগুলোকে অন্যকে বলে, তাকে সারা জীবন সঙ্গী করা উত্তম। এভাবে বসে না থেকে রুমে যা। মেঘের আম্মু চলে গেল। মাহি ভেবেছিল আজ হয়তো মেঘ আর আসবে না, গতকাল তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে তার জন্য। কিন্তু বাসা থেকে বের হই মাহি অবাক চোখে তাকিয়ে দেখে, মেঘ না তার সময় পরিবর্তন করেছে, না তার জায়গা। ঠিক যে জায়গায় বাইকের ওপর দাঁড়িয়ে আছে। মাহির কিছুটা স্বস্তি লাগলো মেঘকে দেখে। আবার পূর্বের ন্যায় তাদের দিন শুরু হলো। তাদের মাঝে যেন কিছুই ঘটেনি। এর ঠিক কিছুদিন পর দুপুরে কি যেন মনে করে মেঘ মাহিদের বাসায় আসে। এখন আর তার পারমিশন নেওয়া লাগে না কারোর কাছে, আর দরজাও লক করা থাকে না। তবে এই দরজা লক না থাকার কারণ আজও অজানা। তাদের কি ভয় হয় না যদি চোর আসে? মেঘ বাসায় ঢুকে দেখে মাহির আম্মু বসে আছে ড্রয়িং রুমে। পিছন থেকে গিয়ে তাকে চমকে দেবে তার জন্য চুপি চুপি পা বাড়াচ্ছে সে। পায়ের একটু শব্দ হলো, কিন্তু মাহির আম্মুর সেদিকে কোনো খেয়াল নেই। মনে হচ্ছে খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। একটু এগিয়ে গিয়ে দেখলো তার হাতে একটা ছবি, কিন্তু কার ছবি সেটা ঠিক বোঝা যাচ্ছে না। আর একটু সামনে গিয়ে যেতেই মেঘের চোখ কপালে উঠল। মেঘ আরো ভালো করে দেখতে কোনো কথা না বলেই মাহির আম্মুর হাত থেকে ছবিটা নিল। হঠাৎ কেউ একজন এভাবে হাত থেকে ছবি নেওয়ায় মাহির আম্মু খুব ভয় পেয়ে যায়। যখন দেখলো মেঘ তার হাত থেকে ছবিটা নিয়ে নিয়েছে, তখন সে মেঘের হাত থেকে ছবিটা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এর মাঝে মেঘ ছবিটা দেখে নিয়েছে। সে ছবির লোকটাকে যার মতন ভেবেছিল, লোকটা তার মতন নয়, বরং যাকে ভেবেছিল সে নিজেই। এনার ছবি আপনার কাছে কেন? আপনি কি এনাকে চেনেন? মাহিরাম্মু না বলে ছবিটা মেঘের হাত থেকে নিয়ে নিজের রুমে চলে গেল। মেঘও পেছন পেছন আসলো। প্লিজ বলুন। কি বলবো? এই ছবিটা কার আর উনি কে? তোমায় বলবো, কিন্তু তুমি মাহিকে কিছু বলতে পারবে না, প্রমিস করো। আমি মাহিকে কিচ্ছু বলবো না, আপনি বলুন। ও হচ্ছে মাহবুব। যখন আমি ভার্সিটিতে পড়ি, তখন ওর সাথে আমার সম্পর্ক শুরু হয়। এই যে এই এলাকাটা দেখছো, তখন এই এলাকাটা আমার পরিবার শাসন করত। মাহবুব কি যেন ব্যবসা করত। তার বাবা মারা যাওয়ার তার বড় ভাই আর সে তাদের ব্যবসার দেখাশোনা করত। হঠাৎ একদিন মাহবুব বিয়ের কথা বলে, কিন্তু আমি বাসায় কথা বলি। তখন সে বলে আমার ব্যবসাটা একটু গুছিয়ে নিয়ে তোমার বাসায় জানাবো। এতে আমি আর না করিনি। এরপর আমরা বিয়ে করি। ঠিক তার কয়েক মাস পর মাহবুব কিসের জন্য বিদেশে যায়। তখন আমারও হঠাৎ শরীর খারাপ হয়ে যায়। মেডিকেল চেক আপ করে জানতে পারি আমি প্রেগনেন্ট। এসব বাসায় জানাজানি হওয়ার পর সবাই এই সন্তানের বাবাকে সেটা জানতে চায়। তো আপনি ওনার নাম বলেননি কেন? কিভাবে বলতাম? যখন নাম বলতাম তখন তারা তাকে সামনে দেখতে চাইতো, কিন্তু সে তখন বাসায় ছিল না। কবে আসবে সেটাও জানি না। আর আমার কথা তখন কেউ বিশ্বাসও করতো না, তাই আর বলা হয়নি। তখন এই বাসাটা ছিল, তবে এই দিকটায় কেউ তেমন আসা যাওয়া করতো না। যখন আমি কাউকে কিছু বললাম না, তখন আমার বাবা সমাজ থেকে আমাকে বের করে দিল। ঠিক যেমনটা রাজা বাদশার আমলে হতো। শুধু বের করে দেয়নি, আমাদের জন্য ওই এলাকার একটুও সাহায্য করতে পারবে না এটাও বলে দিয়েছে। মেঘ আজ তার সব প্রশ্নের উত্তর পেয়ে গেল। কেন দরজা খোলা থাকে, কেন সেদিন ওনাকে দেখে কোনো রিক্সাও রাজি হয়নি, কেন মাহি এখান থেকে এতটা দূরে গিয়ে রিক্সায় ওঠে। এরপর উনি কি আর আসেননি? আসলেও আমি জানি না, হয়তো এসেছিল, হয়তো না। তবে না আসার সম্ভাবনাই বেশি। এখন যদি সে ফিরে আসে, তবে কি আপনি তাকে ফিরিয়ে নেবেন আবার? যখন তার দরকার ছিল তখনই সে আসেনি, এখন এসে কি করবে? আপনি কি তাকে এখন আর ভালোবাসেন না? আমি যাকে ভালোবাসি সেটা কি আর এখন তখন কি? ভালোবাসি শব্দের মেয়াদ সারা জীবন থাকে। আর তাকে ভালোবাসি জন্যই তো তার স্মৃতি মাহিকে নিয়ে সারা জীবন এভাবেই কাটিয়ে দিলাম। তো কেন তাকে আর ফিরিয়ে নেবেন না? আমি নিলেও আমার মেয়ে নেবে না। একটা সময় ছিল যখন তাকে ঘিরেই আমার জীবন ছিল, কিন্তু এখন আমার মেয়েকে ঘিরেই আমার সবকিছু। আর তুমি তো জানো আমি বিগত 5 বছর ধরে বাইরে যাই না। 5 বছর পরে ওই দিন তুমি হাসপাতালে নিয়ে গেছিলে। আপনারা তো বিয়ে করেছিলেন, তবে মাহি নিজেকে পিতৃ পরিচয়হীন বলে কেন?
যে বাবা তার স্ত্রী সন্তানকে একা ছেড়ে যেতে পারে, তাকে কোনো সন্তানই পিতার পরিচয় দেবে না। তুমি প্লিজ আর এসব নিয়ে কথা বলো না। এখন তুমি যাও। আর এই কথাগুলো যেন মাহি না শোনে, আমি যে তোমায় বলেছি। আচ্ছা। মেঘ মাহিদের বাসা থেকে বেরিয়ে আসলো। এটা কিভাবে সম্ভব? তার মানে চাচুই মাহির বাবা, আর চাচু তার এই ভালোবাসার জন্যই তাহলে আর বিয়ে করেনি। মেঘ বাসায় এসে চাচুকে ফোন করলো। হ্যালো, কিরে, কি অবস্থা? অবস্থা ভালো না, তোমার খুব প্রয়োজন। কেন, কি হয়েছে? একটা মেয়েকে খুব ভালো লাগে, কিন্তু তাকে আর তার পরিবারকে মানাতে পারছি না। তো তোর বাবাকে নিয়ে যা। আব্বুকে দিয়ে হবে না, তোমার দরকার। কবে আসবে? আচ্ছা, আমি আগামীকালই আসবো। হুম। গত কয়েক বছর ধরে চাচু গ্রামে আছেন, খুব বেশি প্রয়োজন ছাড়া এদিকে তেমন একটা আসে না। আর বিয়ে না করার কারণ হিসাবে জানতাম তিনি একজনকে ভালোবাসতেন, সেই মেয়েটি নাকি মারা গেছে। কিন্তু সেই মেয়েটি যে মাহির আম্মু, সেটা কখনোই ভাবিনি। পরের দিন সকালে মাহি প্রতিদিন নিয়মেই বাসা থেকে বের হলো, কিন্তু মেঘ আর তার জায়গায় নেই। গাছের নিচটা ফাঁকা পড়ে আছে। একটু অবাক হলো, কারণ এর আগে কখনো মেঘ দেরি করেনি। গাছের নিচে দাঁড়িয়ে মেঘকে কয়েকবার ফোন দিল, কিন্তু ওই দিক থেকে কোনো সাড়া না পেয়ে মাহি অফিসের দিকে রওনা হলো। সেদিন আর মেঘের নাগাল পেল না মাহি। পরের দিনও ঠিক একই হলো, আজও মেঘ নেই। আজও একটু ভয় লাগছে মাহিকে। মেঘ আবার অসুস্থ হয়ে যায়নি তো? কিন্তু মাহির কাছে না আছে মেঘের বাসার কারোর নাম্বার, আর না আছে মেঘের বাসার ঠিকানা। একটানা দুদিন মেঘের অনুপস্থিতি মাহির ভাবনার কারণ হয়ে দাঁড়ায়। সেদিন হঠাৎই মেঘ মাহির বাসায় এসে তার আম্মুকে বাইরে নিয়ে যায়। মেঘ, কোথায় নিয়ে যাচ্ছ আমায়? এই পাশেই একটা পার্কে। পার্কে কেন? কেউ একজন আপনার সাথে দেখা করতে চাই। আমার সাথে? হ্যাঁ। কে সে? নিচে গিয়েই দেখে নেবেন। পার্কে এসে মেঘের চাচু একটা বেঞ্চিতে বসে আছে। পিছন থেকে মেঘ বলল, চাচু, ইনিই সেই মেয়ের আম্মু। মাহবুব সাহেব পিছন ফিরে তাকাতেই আর বসে থাকতে পারল না। এ তো তার সেই চিরচেনা চোখ, যে চোখের গভীরতায় সে বারবার হারিয়ে যায়। মাহির আম্মুও থ হয়ে কিছুক্ষণ এক দৃষ্টিতে মাহবুব সাহেবের দিকে তাকিয়ে থাকলো। হঠাৎই মেঘ বলল, তোমরা কথা বলো, আমি ওদিকে যাচ্ছি। তার দরকার হবে না, এই বাসায় কখনোই তোমার বিয়ে হবে না। ওনাকে বাসায় নামিয়ে দিয়ে তাড়াতাড়ি বাসায় আসো, আমি চলে যাব। মেঘ বুঝতে পারল না হঠাৎ তার চাচুর কি হলো, কিন্তু মেঘের কোনো কথাই না শুনেই হনহন করে হাঁটতে লাগলো মাহবুব সাহেব। মেঘ, আমাকে বাসায় রেখে আসো। মেঘ এখন উভয় সংকটে। কোনো উপায় না পেয়ে মাহির আম্মুকে বাসায় রেখে আসলো। মেঘ, তুমি ভালো ছেলে, কিন্তু তবুও তুমি আর কখনো এখানে এসো না। মাহির আম্মুর কথায় মেঘ দাঁড়িয়ে গেল। কেন? আমি কি অপরাধ করলাম? মাহি যদি জানতে পারে তুমি তার সেই ঘৃণিত বাবার রক্ত, তবে সেও তোমায় আরও ঘৃণা করবে। মেঘ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আপনাদের মাঝে একটা ভুল বোঝাবুঝির দালান দাঁড়িয়ে গেছে। আপনি জানেন, আমার চাচু বেঈমান না। উনি এসেছিলেন আপনার বাবার কাছে, কিন্তু তিনি চাচুকে বলেছিলেন আপনি একটা ছেলের সাথে পালিয়ে গেছেন। তিনি এতটাই কষ্ট পেয়েছিল সেই সময়, আপনি হয়তো বিশ্বাস করবেন না। তিনি এখনো আপনাকে ভুলতে পারেনি, কিন্তু এখনো আপনাকেই তার স্ত্রী মানেন। তার জন্য এখনো বিয়ে করেননি, যার জন্য আমাদের সংসার সব দিক থেকে পূর্ণ হলেও আজও অপূর্ণ। কারণ বাড়ির ছোট ছেলের বউ আজও সেই বাড়িতে পা রাখেনি। আম্মু অনেক চেষ্টা করেছে তাকে বিয়ে দিতে, কিন্তু সে কখনোই রাজি হয়নি। আর আপনারা তাকেই বেঈমান বলছেন? কারোর সম্পর্কে না জেনে তাকে অপবাদ দেওয়া ঠিক না। আপনি অন্য কারো জেনেও সে এখনো আপনার জন্য অপেক্ষা করে। যদি তাকে কেউ বলে আপনার কথা, তবে সে কখনোই বলে না আপনি অন্য কারোর সাথে পালিয়ে গেছেন, বলে মারা গেছেন, যাতে তার ভালোবাসার উপর আঙুল না ওঠে। কথাগুলো বলতে গিয়ে মেঘের চোখে পানি চলে আসছে। সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসলো। সেদিন দিনের বেলা আর মেঘের চাচুর সাথে তার আর কথা হয়নি। রাতে মেঘ ছাদে বসে আছে। আমার ওপর মন খারাপ? পিছনে ফিরে দেখে চাচু। কই না তো। দেখ বাবা, যে মেয়ের মা একজনের সাথে প্রতারণা করতে পারে, তার মেয়ে যে তোর সাথে এমনটা করবে না তা কিভাবে বলি? আর তুই জেনে বুঝে আমায় ওখানে নিয়ে গেছিস, সেটা আমি ভালো করেই জানি। চাচু, মাহি তোমার মেয়ে। এরপর মেঘ একে একে সব বলল। সেদিন মাহির আম্মু যা যা বলেছিল সব। নিজের ভালোবাসার উপর এতটুকু বিশ্বাস তো রাখবে যে তোমায় গোপনে বিয়ে করলো, সে কিভাবে তোমায় ছেড়ে চলে যাবে? আর বাকি রইল মাহির কথা। আচ্ছা, আমি করব না তাকে বিয়ে। আম্মু যেখানে বিয়ে ঠিক করবে আমিও সেখানেই বিয়ে করব। মেঘ রেগে ওখান থেকে চলে আসলো। সারা রাত আর ঘুম হলো না। সকাল হতেই কেমন যেন লাগছে। ইচ্ছে করছে মাহির বাসার সামনে যেতে, কিন্তু না, মেঘ আর সেখানে যাবে না।
দীর্ঘ সময় চোখ বুজে থাকায় চোখে একটু ঘুম চলে আসছে। হঠাৎই বাইরে অনেক কথার শব্দে আবারও ঘুমটুকু ভেঙে গেল। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে মাহি আর মাহির আম্মু বাসায়। আব্বু আম্মু চাচু সবাই বসে গল্প করছে। মেঘ কি স্বপ্ন দেখছে? না তো, এটা তো স্বপ্ন। ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখলো 12টা বাজে। মেঘ যেন এক ভ্রমে আছে। মাহবুব সাহেব মেঘের সামনে এসে বলল, ঠিকই বলেছিলি তুই, নিজের ভালোবাসার ওপর বিশ্বাস রাখতে হয়। আর তুই বলতিস না, আমার বউ এই বাড়িতে পা রাখলেই কেবল আমাদের সংসার পূর্ণতা পাবে। আজ আমাদের সংসার পূর্ণ। তুই সত্যিই আমার বাবা। গততে যা হারিয়েছি, আজ তোর জন্য তার সুদ সহ ফেরত পেলাম। আজ আমাদের সংসার পূর্ণ। মেঘের ভ্রম এখনো কাটেনি। সে আবারও সবার দিকে নজর বুলিয়ে নিল। সে বিশ্বাসই করতে পারছে না, এটা কি সত্যি না বাস্তব। তারপর তার সংসারও পরিপূর্ণ হলো তার মাহিকে নিয়ে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।